দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বাংলাদেশের সমসাময়িক 14 জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্টিল লাইফ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারি ও ভূমি আর্ট গ্যালারির যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আল আখির সরকারের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী শতবর্ষের ঢাকা। প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে লিটন সরকারের একক চিত্রকলা প্রদর্শনী পৌরাণিক মন কাগজে মিশ্র মাধ্যম। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আমি একটু ব্যস্ত ছিলাম ওই ফাইলটি নিয়ে, তো আমরা এখনো খোঁজ খবর নিতে পারি নাই। তা আমি ওদের সবার সঙ্গে কথা বলেছি, ওরা পাপিয়াকে মেনে নিয়েছে এবং ওরা বলছে যে একটা ঘরোয়া অনুষ্ঠান করতে। আমি অবশ্য নিষেধ করে দিয়েছি। ঠিক করিনি মা? কেন ঘরোয়া অনুষ্ঠান করবি কেন? কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে অনুষ্ঠান কর। ওই ডিজেল ফিজেল আছে কি কি আছে ওগুলো আন, দেশের মানুষ দেখুক। আমি বুঝতে পারছি না আপনি কেন এরকম করছেন। আরে আমি তো একটা ভুল করে ফেলেছি, আমি তার জন্য সবার কাছে মাপ চাইছি, আপনার কাছেও মাপ চাইছি। আপনি মাফ করে দেন। আমার মাপ ঠাপের কিছু নাই, আমি তো যেটা করতে বলছি তুই সেটাই করবি। কি করব? আমি বলেছি না যে নতুন বউ নিয়ে তুই এই বাড়িতে থাকতে পারবি না। আম্মা, রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। কেন মিথ্যে বলছো, কেন একাই কাঁদছো, করে একা কি আমার তুমি ভালো কি আছো? কেন মিথ্যে বলছো, কেন একাই কাঁদছো, করে একা কি আমার তুমি ভালো কি আছো? অশান্ত এর হৃদয় পেরিয়ে কত নষ্ট সময় খুঁজে পায় ফিরে ফিরে আমাতেই শেষ আশ্রয়। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতেছি না, মানে আমার সাথে কি এত শত্রুতা? আমি তাদের কি ক্ষতি করছি একমাত্র হালিম কমিশনার ছাড়া? এই ভালো পয়েন্ট মনে পড়ছে, হালিম কমিশনার তার লোক দিয়ে আমারে ঢাকায় নিয়ে যায়, কিন্তু কিডন্যাপাররা একবারও হালিম কমিশনার নাম কয় নাই। তাহলে অন্য কেউ? অন্য কেউ কে? আমার তো কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই। কিন্তু এখন তো তোমার অনেক শত্রু বাড়ছে না, আগে না থাকো। ব্যাপার না, বাঁচতে হইলে লড়াই তো একটু করতেই হইব। আমাকে তুমি কথা দাও, আমাকে না বলে তুমি একা একা বাইরে যাবা। ঠিক আছে, ছাদে তো যেতে পারবো নাকি সেটাও পারবো না। ঠিক আছে যাও, কিন্তু বেশিক্ষণের জন্য যাবা না। আচ্ছা ঠিক আছে। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সাংবাদিক, গবেষক ও কালচারাল অ্যাক্টিভিস্ট রাশেদ শ্রাবণ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর আপনাকেও। কেমন আছেন? আমি অনেক ভালো, আপনি কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। আপনি অস্ট্রেলিয়াতে থাকেন এবং সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি অস্ট্রেলিয়া মানে এনটিভি অস্ট্রেলিয়ার ব্যুরো চিফ হিসেবে আছেন। এই যে বাংলাদেশে এসে এনটিভিতে এসেছেন, কেমন লাগছে? এটা ইজ লাইক এ প্রিভিলেজড ফর মি। আমি নিয়ারলি 10 ইয়ার্সের উপরে এনটিভির সাথে আছি।
সো এবার হচ্ছে আমার নিয়ারলি 7 বছর পরে বাংলাদেশে আসা। সো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আপনার প্রত্যেকটা প্রোগ্রাম, নিউজ সব ডিপার্টমেন্ট ভিজিট করছি, আর বাংলাদেশকে অলওয়েজ আমরা মিস করি। সো আপনার সাথে মিট করে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। জি, আমাদেরও ভীষণ ভালো লাগছে যে সেই অস্ট্রেলিয়া থেকে সেখানে আপনি ইন্টারভিউতে কাজ করেন, আপনি বাংলাদেশে এসেছেন এবং আমাদের এখানে এসেছেন, আমাদের একটা ভালো লাগা কাজ করছে। আপনি অনেকগুলো সেক্টরে একসাথে কাজ করেন। আর সাংবাদিকতার কথাই যদি জানতে চাই, যে সাংবাদিকতার সাথে আসলে আপনার কত বছর হলো? আমি সাংবাদিকতার সাথে নিয়ারলি 13 ইয়ার্স আমি ইনভলভ। আমার একটা পত্রিকা আছে সিডনিতে, সেটার আমি একজন সাব এডিটর হিসেবে কাজ করতেছি নিয়ারলি 5 ইয়ার্স, updateBDnews.com। আর এছাড়াও আমি লোকাল কমিউনিটি, আমাদের অনেকগুলো পত্রিকাতে আমি কন্টিনিউ লিখি। আর ওখান থেকে আমাদের এনটিভির অনলাইন যে পোর্টালটা আছে, সেখানে মেজরিটি লেখায় আমার রাশেদ শ্রাবণ। আমি নট অনলি আমি রিপোর্ট করি, তাছাড়াও আমি কমিউনিটি ডেভেলপমেন্ট প্লাস এঙ্গেজমেন্টের জন্য যে জিনিসগুলো ফোকাস করা দরকার সেই রিলেটেড আর্টিকেলগুলো লিখি। সাথে আপনার আমাদের বন্ডিং রিলেশনশিপটা কীভাবে তৈরি করতে হয়, প্যারেন্টসদের সাথে চাইল্ডদের যে রিলেশনশিপগুলো, সো এই ধরনের আর্টিকেলগুলো আমি আমার পত্রিকা প্লাস কমিউনিটি রিলেটেড নিউজ পেপারগুলোতে কন্টিনিউ পাবলিশ করি। আচ্ছা, আপনি তো অস্ট্রেলিয়াতে আছেন অনেকগুলো বছর, 22 বছর বা 23 বছর এমন হবে। এই যে সেই সময়টাতে আসলে অস্ট্রেলিয়াতে কি উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছিল? লেখাপড়ার জন্য গিয়েছিলেন কি? হ্যাঁ, আমার জার্নিটা ছিল স্টুডেন্ট ভিসা। আমার বাংলাদেশ থেকে আমি ওখানে প্রথম স্টুডেন্ট ভিসা যাই 2008 সালে। আচ্ছা। তারপরে যদিও পড়ালেখা ছিল, এর মাঝখানে আমি প্রথমে একটা লোকাল পত্রিকার সাথে ইনভলভ হই পড়ালেখার পাশাপাশি। তারপরে আমি সেখানে একটার পর একটা আরও অনেকগুলা পত্রিকার সাথে ইনভলভ হই, কিন্তু আমি আমার পড়ালেখাটাকে কন্টিনিউ করি। আমার গ্র্যাজুয়েশন করা হয়েছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে, তারপর আমি মাস্টার্স করি, সেটা ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এরপর আমি ওখানে পিএইচডি এনরোলড আছে আমি কারেন্টলি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের। সো মানে ডিফারেন্ট ডাইমেনশন, মানে ফিনান্স, তারপর হচ্ছে এইচআর, তারপরে আপনি হচ্ছে আবার জার্নালিজমে, মানে এইটা আসলে কিভাবে শুরু হলো তাহলে সাংবাদিকতাটা? এটা কোয়াইট ইন্টারেস্টিং। আসলে হচ্ছে কি, মানুষের যে আপনার ইন্টারেস্টের জায়গাটা কোথায়। ফর এক্সাম্পল, অনেকে স্মোক করে, এটা হচ্ছে তার পার্সোনাল ইন্টারেস্ট। আমরা অনেকে দেখা যায় আপনার স্পোর্টস করে, সেটা তার পার্সোনাল ইন্টারেস্ট। সো আমার এই যে কালচার প্লাস জার্নালিজম যে ব্যাপারটা মিডিয়া রিলেটেড, এটা আমার অলওয়েজ একটা পার্সোনাল ইন্টারেস্ট ছিল। সো আমি স্টিল আমি ফেডারেল গভর্নমেন্টে জব করি। সো আমার গভর্নমেন্ট জবের পরে এসে আমি যে বাকি যে টাইমটা থাকে সেটা আমি ইউটিলাইজ করি কমিউনিটি ওয়ার্ক এবং জার্নালিস্টে। এবং আমি অনেক সময় দেখা যায় মিডনাইটেও কাজ করি। আমার আবার দুটো বেবিও আছে। আমি কোয়াইট ইয়ং বেবি, একজনের বয়স 3 বছর, আরেকজন বয়স 1 বছর। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর মি টু ম্যানেজ অল অফ দ্যাম, বাট আমি মানে টাইমটাকে ইউটিলাইজ করতে পারি। আর এটা হচ্ছে আমি বলতে পারি যে আমার এই ক্যারিয়ারের জন্য সাকসেস। আমি মানে মিডিয়াতে বলেন, প্লাস আমার ওন প্রফেশন এবং আমার একাডেমিক, আমি প্রতিটা জায়গায় আমি খুব ভালোভাবে সময় দিতে পারেন। এবং রিসেন্টলি আমার একটা আর্টিকেল পাবলিশড হয়েছে, সেটা আপনার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে। সো আমার মানে প্রফেশন রিলেটেড যেটা আমার একাডেমিক রিসার্চ, সো ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট ফর সাম প্রফেসর, দে বিকাম এ ফেল টু পাবলিশ দ্যাট আর্টিকেল। সো আমি আসলে ট্রাই করি প্রতিটা জায়গায় আমার মানে ডিসিপ্লিন করা। ইভেন আমি ঠিকমতো আবার ঘুমাইও এবং আমি এক্সারসাইজও করি। সো আমি খুব মানে মেনটেন করি আমার লাইফস্টাইল এবং আমার যাতে কোনো এক্সট্রা স্ট্রেস বা বার্ডেন না আসে। না হলে তো আসলে এই সামঞ্জস্য করাটা মনে হয় সম্ভব হতো না এতগুলো কাজের মধ্যে। হ্যাঁ, একটু জানতে চাইবো যে অস্ট্রেলিয়াতে বাংলাদেশি যে কমিউনিটি আছে, সেখানে আপনি কালচার নিয়ে কাজ করছেন, মূলত সেই কাজটা আপনারা কিভাবে করেন? ইটস ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের অস্ট্রেলিয়াতে দেখা যায় আমরা হচ্ছি সেখানে এখনও সেকেন্ড জেনারেশন। আমাদের ফার্স্ট জেনারেশন যারা আসে তারা নিয়ারলি আপনার 80-র দিক বা 90-র দিকে ওখানে গেল, কিন্তু 2000-এর পরে যারা গেছে বিশেষ করে ওরা হচ্ছে বেশিরভাগই স্টুডেন্ট। সো আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয় ওখানে, কারণ আমরা যখন ওদের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলি, প্রথমত আমরা হচ্ছে বাংলাদেশি, আমাদেরকে আগে বাংলায় চিন্তা করতে হয়, তারপর আমরা সেটাকে ইংলিশে থিঙ্ক করে পরে আমরা সেটা ফরওয়ার্ড করি। সো অনেক বাংলাদেশি আপনার নিউ বর্ন যারা বা ওখানে গ্রো আপ যারা, ওরা আসলে ভেরি ইন্টারেস্টেড না আমাদের এই বাংলাদেশের প্রতি। সো আমাদের কাজ হচ্ছে আমরা রেগুলারলি এঙ্গেজ করা। আর আমরা একটা অ্যানুয়াল ইভেন্ট করি আপনার, এটা প্রতি বছর, এটার নাম বলে যে বাংলাদেশ ফেস্টিভ্যাল। আচ্ছা, এটা আপনার গত কোভিডের পর একটু স্টপ আছে, বাট আমরা ইনশাল্লাহ এই বছর থেকে আবার কন্টিনিউ করব। সো এই ইভেন্টটা হচ্ছে আমাদের কমিউনিটিতে যারা ওই দেশে গ্রো আপ করা, ওই দেশে যে আপনার ইয়ুথ গ্রুপ, হ্যাঁ ইয়ুথ গ্রুপ যারা আছে ওদেরকে এঙ্গেজ করা, আমাদের কালচার সম্পর্কে প্রেজেন্ট করা, প্লাস আমাদের ফুড সম্পর্কে
মানে বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচয় করানোটাই মূল উদ্দেশ্য থাকে আপনাদের বাংলাদেশ ফেস্টিভ্যালের। কি করে থাকেন আপনারা এই ফেস্টিভ্যালে? ওখানে আমাদের ক্যাম্পেইনের মধ্যে আছে আমরা আর্ট কম্পিটিশন, বাংলাদেশ রিলেটেড আর্ট, আমাদের বাংলাদেশি কালচার রিলেটেড যে আমাদের যে মানে বুটিক শপ যেগুলো আছে আমাদের পোশাক নিয়ে আমরা সেগুলো স্টল করি। আমাদের ফুড সম্পর্কে সেখানে আমরা বিশেষ করে ফুচকা, ঝালমুড়ি এগুলো কিন্তু ওই দেশে অনেকে জানে না। হ্যাঁ, এবং ওখানে ফরেনাররা আসে, আপনার হোয়াইট অস্ট্রেলিয়ানরা আসে, ওরা এনজয় করে। সো এটা এমন হয়েছে যে আমাদের ফেস্টিভ্যালটা নিয়ারলি 10,000 পিপল গ্যাদার করে। এটা সিডনির ব্যাংকস্টাউনে হয়। সো এটা ইজ কোয়াইট অ্যামেজিং ফর আস অ্যান্ড এটা আমি বলতে পারি যে এটা একটা প্রাউডের বিষয় যে আমাদের ভিন দেশে অস্ট্রেলিয়ার মতো জায়গায় এই ধরনের একটা অনুষ্ঠান অর্গানাইজ করা, নিজের কালচারকে রিপ্রেজেন্ট করা। অস্ট্রেলিয়ান যারা নাগরিক তারা আসলে জিনিসটাকে আসলে কিভাবে নেয়, তারা কি বলে আপনাদের এই অ্যারেঞ্জমেন্টগুলো দেখে? অস্ট্রেলিয়ান যারা ওরা আমাদের কালচারকে খুবই পছন্দ করে। আমরা অনেকে ভাবি যে কি ওরা মনে হয় স্পাইসি পছন্দ করে না। আসলে ওরা যখন আমাদের এই ধরনের ইভেন্টগুলোতে আসে, এবং আমি মানে কয়েকজন মিনিস্টার আছে আপনি জানবেন মনে হয়, রিসেন্টলি আমাদের এক বাংলাদেশে আমাদের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স যিনি টনি বারক্যাম্পি, উনি রিসেন্টলি ভিজিট করছে বাংলাদেশে আপনাদের ডক্টর ইউনুসের সাথে, এবং উনি হচ্ছে আমাদের এলাকারই, এবং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে মানে উনি আসবে, এবং মানে উনি খুব মানে এনজয় করে, এবং ওনার ফুল টিম আসে অফিস থেকে। আমাদের যতগুলো ফুড আছে ওরা এনজয় করে। এছাড়াও লোকালি আমাদের যারা ফ্রেন্ড সার্কেল, আমাদের ওয়ার্ক কলিগ যারা আমাদের যে এই বাংলাদেশে যে ইভেন্টগুলো হয় ওরা প্রত্যেকে আসে এবং টেস্ট করে, ওরা এনজয় করে আমাদের ফুডটাকে। এবং দেখা যায় কি আগে আমাদের যে বাংলাদেশি ফুড ছিল এটা ওরা ভাবতো যে এটা ইন্ডিয়ান ফুড, বাট আমরা কিন্তু ইন্ডিয়ান ফুড না, আমরা হচ্ছে ওরা অনেক স্পাইসি ইউজ করে ইন্ডিয়ান ফুড গুলোতে, বাট আমাদের যে মেইন যে কালচারাল যে মেইন মশলাটা থাকে সেই মশলার জায়গাটা হ্যাঁ আলাদা থাকে। সো আমাদের ফুডটা অনেক রিচ। জানতে চাইবো যে আপনি বলছিলেন যে এই যে রিসেন্ট টাইমে যারা বেড়ে উঠছে আসলে অস্ট্রেলিয়াতে, তাদেরকে আপনারা বাঙালি যে কালচারটা আছে সেইটাকে দেখানোর চেষ্টা করছেন বা বোঝানোর চেষ্টা করছেন, তারা কি বাংলা বলতে পারে বা বাংলা ভাষাটা নিয়ে তারা আসলে কতখানি? হ্যাঁ, এটা হচ্ছে কি আসলে আমরা তো ট্রাই করি অ্যাজ এ কমিউনিটি অর্গানাইজেশন হিসেবে, আমাদের ক্যাম্পেইন থাকে, ইভেন্ট থাকে, নিয়ারলি সিডনিতে নিয়ারলি প্রায় 25 to 30 অর্গানাইজেশন আছে যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে, এবং অনেকগুলো বাংলা স্কুলও আছে। কিন্তু হয় কি এটা আসলে প্যারেন্ট যে এডুকেশনটা ঘরে দেয় সেটা হচ্ছে মোর ইম্পর্ট্যান্ট। আমরা তো ট্রাই করবই। তো আমাদের কাছে যেটা ভালো লাগে যে অস্ট্রেলিয়াতে যারা আছে বিশেষ করে বাংলাদেশি, ওরা প্রত্যেকটা ফ্যামিলি চায় তাদের বাচ্চাটা বাংলাদেশের সাথে একটু বন্ডিং হোক, এবং এই ধরনের যখন ইভেন্টগুলো হয় ওরা স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাদেরকে নিয়ে আসে, এবং এটা খুবই একটা মানে আমাদের জন্য ভালো খবর বাংলাদেশিদের জন্য। অবশ্যই। এবার একটু জানতে চাইবো যে আপনি কমিউনিটি ওয়ার্ক করছেন, সেখানে কমিউনিটি ওয়ার্কটা আসলে মূলত আপনি কিভাবে করেন বা শুরুটা কিভাবে করেছিলেন? সো কমিউনিটি ওয়ার্কটা রিলেটেড হচ্ছে কি যে আমাদের কমিউনিটিতে কেউ যদি কোনো প্রবলেমে পড়ে, সাথে আছে অনেকে আছে যে অনেকের হাউজিং ক্রাইসিস, যেটা আমাদের বাংলাদেশ কমিউনিটিতে এটা একটা মানে ম্যাসিভ আকারে রিসেন্টলি দেখা যাচ্ছে। অনেক স্টুডেন্ট সেখানে যায় গিয়ে তারা বাসা পাচ্ছে না। তারপর অনেকে আছে যাদের ডিসএবিলিটি আছে কিন্তু তারা সেরকম ইনকাম পাচ্ছে না। অনেকে আছে যাদের জব অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু তারা সেটাও জান না, এবং অনেকে আছে যারা হচ্ছে আপনার আমাদের দেশ থেকে এটা যে কোনোভাবে ওখানে গেছে কিন্তু ওদের ইংলিশ এত ভালো না। সো সেই ক্ষেত্রে ওদের যে সার্ভিসগুলো, হ্যাঁ ওদের যে সার্ভিসগুলো দরকার, সাথে কোনো গভর্নমেন্টের হেল্প তারা কিভাবে পাবে, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, ওখানে যে ট্যাক্সেশন সিস্টেম সেটার সাথে কিভাবে এনরোলড হবে বা ডাক্তার কিভাবে দেখাবে, এই কাজগুলোকে বলা হয় কমিউনিটি ওয়ার্ক। সো আমাদের যে সংগঠন, আমি আরেকটা অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভ, সেটা হচ্ছে দ্য অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ভয়েস অস্ট্রেলিয়া। আমি ওটার প্রেসিডেন্ট, এবং এর আগে আমি আরেকটা সংগঠনের সাথে ছিলাম দ্য স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আমি ওটার প্রেসিডেন্ট ছিলাম। সো আমাদের নেটওয়ার্কটা খুব স্ট্রংলি অ্যাক্রস অস্ট্রেলিয়া ব্যাপী। কত বছর হলো আপনারা কাজ করছেন? আমাদের দ্য অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ভয়েস নিয়ারলি 11 ইয়ার্স থেকে কাজ করতেছে সিডনিতে। তো যখন কোনো প্রবলেমে পড়ে আমাদের সাথে যোগাযোগ করে, আমরা ট্রাই করি আমাদের নেটওয়ার্কের মাধ্যমে তাকে হেল্প করা। সেই ক্ষেত্রে হতে পারে তাকে মানে ইমিডিয়েট অ্যাকোমোডেশন দেওয়া, অথবা ফুড অথবা শেল্টার, যেটা তার প্রয়োজন। আমাদের একটা কেস অফিসার আছে, তারা সেটা অ্যাসেসমেন্ট করে। অনেক সময় দেখা যায় কি সেটা আমাদের বাহিরে, যেটা আমাদের স্কোপে নেই, সেক্ষেত্রে আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ অস্ট্রেলিয়া সার্ভিস অস্ট্রেলিয়া বা কমিউনিটি সার্ভিস, থার্ড পার্টি অর্গানাইজেশন আমরা সেখানে রেফারেল করি, ওরা তখন বাকি সার্ভিসটুকু দেওয়া হয়। সো এই কাজগুলো নিয়ারলি আমাদের। এই কমিউনিটি ওয়ার্কগুলোর জন্য আপনারা কি কোনো রেমুনারেশন চার্জ করে থাকেন? নো, ইটস লাইক এ ভলান্টারি ওয়ার্ক। এটার জন্য কোনো রেমুনারেশন চার্জ হয় না। তাহলে সেখানে আপনারা স্পন্সরশিপটা কিভাবে ম্যানেজ করেন? এটা আমাদের ওন ফান্ডেড। আমাদের যারা ওখানে আপনার ব্যক্তিগতভাবে অনেকে হেল্প করে, অনেকে হেল্প অ্যাপ্রোচ থাকে। ফর এক্সাম্পল আমি নিজেও, আমার রেস্টুরেন্ট ছিল যখন কোভিডের সময়, আমি ফুল আপনার নিয়ারলি 3 মান্থ আমি ডেইলি ফুড পাঠিয়েছি আমাদের লোকাল কমিউনিটিতে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি শুধু বাংলাদেশি কারা ওদেরকে চিন্তা করিনি,
এভরিওয়ান এজ লাইক হিউম্যান। এবং সেটা আমি রিকগনিশন করছি অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার স্কট মরিসন, উনি 2020-তে আমার ওই কাজের জন্য আমাকে 26 জন পুরো অস্ট্রেলিয়াব্যাপী আপনার একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে হিরো হিসেবে। এবং আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের যে 50 বছরে একজন এই ফার্স্ট বাংলাদেশে আমাকে ইনভাইট করছে প্রাইম মিনিস্টারে, এবং ইটস লাইক ওয়ান অফ প্রিভিলেজড ফর মাই সেলফ। না, এটা তো ভীষণ গর্বের একটি বিষয়। অবশ্যই হ্যাঁ, এটা আমি এখনো প্রিভিলেজড করি যে আমার মতো ইয়ং বয়সে মানে এই অল্প সময়ে ইজ লাইক ডেডিকেশন এবং যে কাজটা ছিল ওটা, কারণ কোভিড ছিল আমাদের দেশের থেকে ওরা খুব ভয় পেত, ওরা মনে করেন বাসার বাইরেও যেত না, মানে এভরিওয়ান ইজ লাইক এ প্যান্ডামিকে যে সিচুয়েশনটা ছিল, সো ওই সময়টুকুতে ঘরে ঘরে গিয়ে যে কাজটা করা, মানুষের পাশে দাঁড়ানো যে একটা শান্তি, সেটা একেবারে আলাদা। একটু জানতে চাইবো, আপনি গবেষণা করছেন, মূলত কি নিয়ে গবেষণা করা হচ্ছে? আমার গবেষণাটা হচ্ছে কন্টেম্পোরারি পিপল ম্যানেজমেন্ট, যে আমাদের এটা হচ্ছে আন্ডার হিউম্যান রিসোর্সের আন্ডারে। এটা আমার রিসার্চটা শুরু হয়েছে 2022-তে আমাদের অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটিতে, ওখানে ফেডারেল গভর্নমেন্ট একটা স্টাফ সার্ভিস অস্ট্রেলিয়ার সেন্টারে একটা মানে স্ট্যাপ করছে ছুরি দিয়ে। তখনই আমাদের গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিছে যে আমাদের স্টাফদেরকে আমরা সেভ করব কিভাবে। তো আমাদের ওখানে ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স, আমাদের বর্ডার ফোর্স, সার্ভিস অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস, এই 4টা ডিপার্টমেন্টকে আমরা বলি যে এরা ফ্রন্ট লাইন স্টাফদের সাথে কাজ করে। তো আমার মানে রিসার্চ মানে প্রপোজাল এবং ফাইন্ডিংটা হচ্ছে ওই স্টাফদেরকে ওয়েলবিং এবং ডেভেলপমেন্ট করা। বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা লেখাপড়া করতে বা স্টাডি পারপাসে অস্ট্রেলিয়া যেতে চায়, আবার অনেকে আছে যে লেখাপড়া শেষ হয়ে গেছে, তারা ওয়ার্ক পারপাসে হয়তো অস্ট্রেলিয়া যেতে চাইছে। তো সেক্ষেত্রে আপনি আসলে কি রিকমেন্ড করবেন যে কিভাবে যাওয়া উচিত এবং কোন সময়টা যাওয়াটা আসলে ভালো? থ্যাংক ইউ। আমি মনে করি যে যদি আপনার ওভারসিসে পড়তে যাওয়ার জন্য যাদের ইচ্ছা থাকে, অস্ট্রেলিয়া হচ্ছে বেস্ট বিকজ অফ ওয়েদার। আমরা যদি কম্পেয়ার করি কানাডা এবং আপনার আমেরিকা অথবা ইংল্যান্ড, এই 3-4 দেশের মধ্যে অস্ট্রেলিয়ার ওয়েদার হচ্ছে বেস্ট। এবং এখানে তারা নিয়ারলি 12 মান্থে জব করতে পারে স্টুডেন্টরা, এবং তাদের আর্নিং যে ইনকামটা, যে সোর্সটা, আমি একটা রিসেন্ট জরিপে দেখলাম যে কানাডা এবং আমেরিকার থেকে অস্ট্রেলিয়ার ইনকাম সোর্সটা হাই। সো সেই প্রসপেক্টে স্টুডেন্টদের জন্য অস্ট্রেলিয়া হচ্ছে বেস্ট। এবং সেকেন্ডলি হচ্ছে তাদেরকে চুজ করতে হবে আমি কি ওখানে পড়তে যাব না আমি সেখানে পড়তে গিয়ে আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমি পিআর বা স্থায়ী হওয়া। সেটার জন্য যদি কেউ যেতে চায়, আমি মনে করবো তার ইংলিশটাকে মেইনলি ফোকাস করতে হবে, আইএলটিএসে খুব ভালো স্কোর লাগবে। আর অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে ওখানে হচ্ছে মানে বিগ কান্ট্রি, ওখানে অনেক অপরচুনিটি আছে। দেখা যায় অনেকে আপনার ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে তারা প্ল্যান করছে আমি আইটিতে পড়বো, বাট ওখানে গিয়ে দেখলো যে গভর্নমেন্টের যে লিস্টটা সেটা বলে ডিমান্ড লিস্ট, এটা ইমিগ্রেশন থেকে প্রতি বছর আপডেট হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা বিশেষ করে হেলথ রিলেটেড যে নার্সিং যে মানে যাদের প্ল্যান আছে, অথবা আপনার হেলথ অ্যানালিস্ট, অথবা আইটিতে যারা যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর যদি আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর দেখেন সেক্ষেত্রে ইলেকট্রনিক অথবা কনস্ট্রাকশন বা সিভিল ইঞ্জিনিয়ারিং, এই কয়েকটা প্রফেশন হচ্ছে অলওয়েজ হাই ডিমান্ড। আপনি যদি ফর এক্সাম্পল অস্ট্রেলিয়ায় থাকেন অথবা দেশ থেকেও যেতে চান, এটা আমি গত 20 বছর দেখলাম এই সেক্টর স্টিল দে আর লুকিং ফর পিপল। সো আমার মনে হয় যারা যেতে চায়, হ্যাঁ, এই কয়েকটা সেক্টর বিশেষ করে আপনার ওই যে সিভিল বা কনস্ট্রাকশন অথবা হেলথ অথবা সফটওয়্যার বা আইটি। আর যারা জেনারেল এডুকেশন মনে করেন আমার মতো, আমরা যারা বিবিএ বা এমবিএ করছি, যেটা আমি নিজে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টিং সাবজেক্টটা হচ্ছে ওখানে ডিমান্ডেবল। ওরা যদি অ্যাকাউন্টিং প্রফেশনে যায় সেক্ষেত্রে ওখানে আপনার 2 ইয়ার্স এডুকেশনের পরে তারা একটা ওয়ার্ক পারমিট পাবে, এবং তারপর তারা স্কিল অ্যাসেসমেন্ট করে সেখানে পিআর স্থায়ী হতে পারবে। আচ্ছা, আপনি তো অনেক কিছুর সাথে আসলে ইনভলভ। আপনি বলছিলেন যে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু একটু জানতে চাইবো যে এই যে একটা এতগুলো সেক্টর নিয়ে আপনি কাজ করছেন, নিশ্চয়ই কোনো না কোনো একটা টার্গেট আছে, যে টার্গেটে আপনি নিজেকে দেখতে চান বা যে টার্গেটে আপনি পৌঁছতে চান, সেটা কি? আসলে আমার টার্গেট হচ্ছে কি, আমি অস্ট্রেলিয়াতে আমি সেক্রেটারি হতে চাই। আমি অনেস্টলি বলি, যখন আমি অস্ট্রেলিয়াতে গেছি প্রথম 2007 সালে, তখন আমি একটা রেস্টুরেন্টে জব করতাম। তা আমার কাছে খুব কষ্ট লাগতো যে এই দেশে আসছে আমি কেন রেস্টুরেন্টে জব করব। আমি যদি বাংলাদেশে থাকতাম সেক্ষেত্রে তো আমি বিসিএস দিয়ে এখানে অফিসার হব। তখন টার্গেট থেকে আমার মেইন টার্গেট হচ্ছে আমি অস্ট্রেলিয়ার ফেডারেল গভর্নমেন্টে আমি জব করব। আমি কিন্তু ফেডারেল গভর্নমেন্ট জব করার আগে ওখানে লোকাল কাউন্সিল বলে সেখানে জব করছি, এবং একটা সুপার স্টোর আছে উলওয়ার্স বলে, আমি সেখানেও জব করছি। কোলস আছে যেগুলো সুপার স্টোর রিলেটেড জব, ওগুলো করছি। তারপর আমি হসপিটালে জব করছি, বাট ফাইনালি আমি আমার ডেস্টিনেশন যেটা সেটা পাইছি। তো আমার প্ল্যান হচ্ছে আমাদের ওখানে একটা ধাপ আছে যে বলে EL1, EL2, সো ন্যাশনাল ম্যানেজার। সো আমার প্ল্যান হচ্ছে, আমার টার্গেট আমি ফেডারেল গভর্নমেন্টের সেক্রেটারি হব যদি আমি
আমার ওই টার্গেট নিয়ে আমি আগাচ্ছি, আমার ক্যারিয়ার ফোকাস। বাহ, চমৎকার। সামনের দিনগুলো নিয়ে এত সুন্দর করে স্বপ্ন দেখা, আপনার সমস্ত সুন্দর স্বপ্নগুলো যেন বাস্তবায়ন হয় সেটাই আমরা প্রত্যাশা করি। এবং কথা প্রসঙ্গে শুনছিলাম যে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, সুতরাং প্রাপ্তির জায়গাটাও নিশ্চয়ই পূর্ণ হয়েছে। অবশ্যই পূর্ণ হয়েছে, কারণ আপনার যেটা সিটিজেন ইয়ার অফ দ্য অ্যাওয়ার্ড, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডেতে অ্যাওয়ার্ডটা দেওয়া, এটা খুব রেয়ার অ্যাওয়ার্ড। এবং এই অ্যাওয়ার্ডটা যখন আমি পাই, আমাদের পুরো বাংলাদেশ কমিউনিটি, যেখানে দেখা যায় আমরা যদিও বাইরে থাকি, আমাদের প্রত্যেকের কিছু না কিছু পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকে, বাট আমি যখন এই অ্যাওয়ার্ডটা পাই তখন সব পলিটিক্যাল পার্টি একসাথে আমাকে কমিউনিটি থেকে একটা অনুষ্ঠান দিয়ে আমাকে অনার করছে। সো এটা ইজ প্রিভিলেজড ফর মি অ্যান্ড আই ফিল ভেরি প্রাউড। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য, আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের এনটিভির প্রোগ্রাম সহ এনটিভির ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।